আর এই যে মেয়ে শোনো, বলছি একদম হুটোপাটি করবে না কিন্তু, হ্যাঁ? কোনো জিনিসপত্র ভাঙবে না, কোনো জিনিসপত্রে হাতও দেবে না, মনে থাকবে? যাও, ওর সঙ্গে যাও। হ্যাঁ ফড়িং, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আর ফ্রেশ হয়ে টয়ে একটু ভালো করে ঘুমিয়ে নাও, অনেক ধকল গেছে। এই যে তোমার মানুষের জন্য এত দরদ, এটা যে আমার কি কাজে লাগবে বাবু। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মামা বল না, আমি আমার মাকে খুঁজে পাবো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তো তোমার মাকে যদি আমরা সবাই মিলে খোঁজার চেষ্টা করি তাহলে পেয়ে যাবো। জানিস ব্যাং বাবু, মা না কাছেই ছিল, তোর এই মামাটার বাড়িতেই মা ছিল। আমাকে যদি একবার জানতে পারতাম। কি বলছো কি ফড়িং? তোমার মা নির্মল মামার বাড়িতে ছিল? হ্যাঁ বাবুদা, রাধা আন্টি তো ছিল। আমি এক্ষুনি মামাকে ফোন করেছিলাম, কিন্তু বললো যে রাধা আন্টি চলে গেছে। কোথায়? সেটা কেউ জানে না রে। আমি পিসিটাকে মায়ের নাম বলছিলাম, তখন ওই বোন শুনে বললো ও আমার মায়ের নাম শুনেছে, মায়ের কাছে আমার নামও শুনেছে, কিন্তু তখন তো ওই বোন আমার নাম জানতো না। না না ফড়িং, বাবিয়া জানতো না, কিন্তু নির্মল মামা তুমি তো জানতে, এমনকি তুমি তো ফড়িং এর মায়ের নামটাও জানতে। ওনার সার্টিফিকেটগুলো তো তোমাকে দেখিয়েছিলাম, রাধারানী নস্কর। তুমি কিছু বললে না? আরে বলবো, বুঝতে পারলে তো বলবো, আমি কেন বলবো না? মামা কি স্বার্থ আছে বলতো বাবু? আরে আরে রাধার নামটা খুব কমন নাম, আর আমি কি করে জানবো যে পুপু যেই মহিলা কিনেছে তার নাম রাধারানী নস্কর? আরে সেটা জানলে কি এত এত প্রবলেম হতো বলতো? ইস, একটু আগে যদি জানতাম। হ্যাঁ সেই তো, আসলে আমি কাজের মধ্যে এত ব্যস্ত থাকি, ওই পুপু বাবিয়ার কাছ থেকে ওই মহিলার ব্যাপারে ভাষা শুনেছি। আমি জানতাম না যে তুই এনাকে খোঁজার জন্যই এত ট্রাবল ফেস করছিস। এইসব শুনে খুব আফসোস হচ্ছে। আগে বুঝতে পারলে হয়তো বৌঠানকে সবচেয়ে বেশি নিশ্চিন্ত করতে পারতাম। কি আর করবে বলো, ভাগ্য সহায় নয় আমার শাশুড়ি মার। এখন এই ছেলে আর এই মেয়ে নিয়ে কত ঝামেলা যে তাকে পোয়াতে হবে। যাকে যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তবে ফড়িং, তোমার মা যে কলকাতাতেই আছেন এবং তোমাকে খুঁজছেন, সে ব্যাপারে তো আমরা 100% শিওর। তার মানে খুব তাড়াতাড়ি তুমি তোমার মাকে খুঁজে পাবে ফড়িং, চিন্তা করো না। যাও এবার ঘরে যাও মেজবৌদি। পেয়ে যাবে মাকে, চিন্তা করো না, যাও। কি হলো? সবাই মিলে এখানে দাঁড়িয়ে আবার কি করছো? কিছুই না, ওই একটু আলোচনা করছিলাম আর কি। না না, আলোচনা হইচই এসব বন্ধ করো এবার। হ্যাঁ, মাকে কিন্তু মানে সাংঘাতিকভাবে বুঝিয়ে তবে রাজি করা গেছে। আপাতত সবাই মিলে খাওয়া দাওয়া করো, যে যার ঘরে চলে যাও। আচ্ছা, ওই মেয়েটিকে ঘর দেখানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মেজবৌদি নিয়ে গেছে। আচ্ছা বাবু শোন, বলছি মেয়েটার সাথে তো তোর দেখা হবেই, তুই একটু না ওকে বলে দিস, ভালো করে বুঝিয়ে বলিস যে হুটপাট করে যেন কারোর ঘরে ঢুকে না পড়ে, জিনিসপত্র যেন হাত টাত না দেয়। আর মানে চারধারে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে আছে তো, বলা যায় না, টুক করে কিছু যদি তুলে নেয় তখন আবার। শিশুকাম্মা প্লিজ, এই কথাটা তুমি ওর সামনেও বললে, কিন্তু আর বলুন। ফড়িং ওরকম মেয়ে নয়, ও চোর নয়, আর ও তো এখানে থাকবে, তুমি বুঝতেই পারবে ও কেমন। বাবে চল, আমাদের বেরোতে হবে। মানে কোথায় যাবে তোমরা আবার? বাড়ি যাও মানু, চল বাবে, লেটস গো। এমা কেন? আমরা তো আজকে এখানে থাকবো। হ্যাঁ সেটাই তো, থাকারই তো কথা ছিল। আরে আবার চলে আসবো কালকে, ও পুপু তো বাড়ি চলে গেছে না, সকালবেলা চলে আসবো। আরে মেহেন্দি আর ওই সঙ্গীতে তো আছি আমরা সবাই, তাই না? আসতেই হবে তখন। হ্যাঁ চল বাবে। আরে কি মুশকিল, সে তো দুদিন বাদেই, কষ্ট করে কেন যাবে? থেকে যাও, ব্যবস্থা আছে তো। হ্যাঁ তো বাবাই। আরে দাদামণি শোনো না, বলছি যে বৌদি তো কালকে সকাল সকাল চলে আসবে বললো, তাহলে আবার তাড়াহুড়ো করে যাচ্ছ কেন? না মানু, আসলে পুপু বাড়িতে একা রয়েছে, সেটা ভালো লাগে না। আমরা কালকে সকালে চলে আসবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ঠিক আছে, চলো ভাবি, এসো। গুড নাইট। গুড নাইট। ফড়িং এসো, আজ থেকে তুমি এখানেই থাকবে, বুঝলে? বসো
বসে আগে খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি, তুই যা। আচ্ছা দাঁড়া, দুটো কথা বলছি তো। ফড়িং, তুমি ভালো করে খাবে, হ্যাঁ? আর কিছু লাগলে আমাকে বলবে, আমি এনে দেবো। আর একদম লজ্জা পাবে না। আমি বরং যাই, তোমার পরার জন্য কিছু একটা আনি। তুমি তো মনে হয় জামা কাপড় কিছু আনোনি না? আচ্ছা বেশ, আপাতত আজকের জন্য কিছু একটা নিয়ে আসি, তারপর ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ? এই দোলন, চল। আরে কোথায় যাবো আমি? তোমরা তো আমার কোনো কথাই কানে তুলছো না। তোর কোন কথাটা কানে তোলা হয়নি শুনি? এই যে একটা বাইরে থেকে উটকো মেয়েকে আমার ঘরে ঢুকিয়ে দিলে, এটাকে ঠিক হলো? এই দোলন শোন, এভাবে কাউকে বলতে আছে? বাবু শুনলে কি হবে বলতো? আর তুই তো জানিস বল ও কেন এখানে এসেছে? তাই বলে আমার ঘরটাই পেলে ওকে আনার জন্য? তাতে কি আছে, তুই তো রোজ থাকিস না। তুই যেদিন যেদিন থাকবি ওর সাথেই থাকবি, তাতে ফড়িংয়েরও খুব ভালো লাগবে, তাই না ফড়িং বলো? আর তুই তো সবটাই জানিস, সামনে তো বাবুর বিয়ে, আরো কত লোক আসবে, আরো কত জায়গা লাগবে বলতো শোয়ার জন্য। সেই শুধু দোলনকেই পাও ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য। বলি আমার কি কোনো প্রাইভেসি নেই না? এই দোলন, কি বলছিস তুই? প্রাইভেসি করে যাচ্ছিস? ভাবো ওটাই কি আবার প্রাইভেসি? এই শোন, সেচ কামানে খাবার বাড়ছে, ঠিক আছে? যেটাকে খাবার দিতে হবে, যা এখান থেকে ভাগ। বেশি প্রাইভেসি দেখা এগুলো একদম ঠিক নয়। হ্যাঁ, আমি কিন্তু রাতের বেলায় ক্যামেরা সেট করি, লাইট সেট করি, কত ক্রিয়েটিভ ব্যাপার বলো তো। আর তোমরা না কিচ্ছু বোঝো না। সাগরদা, বাবুদা আর ছোটকা শুধুমাত্র। এই চুপ করবি, এত কথা কেন বলছিস? শোন, তোর কোনটা চাই? হ্যাঁ, মার মার চাই না সেচ কামার ঝাড় চাই? কোনটা চাই বল? এই দেখেছো মানে আবার কথা বলছিস তুই? শোন, একদম কথা বলবি না কোনো। এইখানে ফড়িং থাকবে, আমি বলে দিলাম, ব্যাস। কতদিন? এই যতদিন ইচ্ছা ও ততদিন থাকবে। 7 দিন, 10 দিন, 20 দিন তোর পারমিশন নিয়ে ওকে রাখা হবে নাকি? এই শোন, যা এখন যা, বেশি কথা বলবি না, যা। আয় গঙ্গা ফড়িং, আমার কোনো প্রাইভেট জিনিসে তুমি হাত দেবে না বলে দিলাম। এই তোর সাহস তো কম না, তুই ওকে ধমকাচ্ছিস? হ্যাঁ, তো আমার প্রাইভেট জিনিস আমি কোনো কথা বলতে পারবো না? এই দোলন, তুই এত কথা বাড়াচ্ছিস কেন রে? যা গিয়ে কাজটা কর। এই শোন না, তোরা না আমাকে নিয়ে এত ভাবিস না। আমার একটা ছোট জায়গা হলে আমি সেখানেই থেকে যাব। ওই তো কলতলায় বা সিঁড়ির নিচে কোথাও একটা হলেই হবে। ও মা, না না, একদম না, তুমি এখানেই শোবে। তোর বাবা, আমার কিছু হবে না রে। আমি তো বেড়ার ঘরে থাকি রে। ওই শক্ত দেয়ালের মধ্যে থাকার আমার একদম অভ্যেস নেই। আমার কোনো অসুবিধা হবে না। আর এই দিদিটার তো অসুবিধা হচ্ছে বল, ও এখানে থাকুক, আমার কোনো অসুবিধা নেই। আমি খাবারটা কলতলায় নিয়ে যাই, আমি ওখানেই খেয়ে নেবো। তারপর বাসন টাসন মেজে আমি ওখানেই শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। আমি আসি। হ্যাঁ ফড়িং, কোথায় যাচ্ছ তুমি? চুপচাপ এখানে বসে খাবারটা খাও, বাথরুমে গিয়ে হাত মুখ ধো, তারপর এখানে চুপ করে শুয়ে পড়বে। এটা নিয়ে আর একটাও কথা না। সেটাই তো, আমি সেই কথাটাই বলছিলাম বাবু। ও কলতলায় থাকলে আমাদের কারো ভালো লাগবে বলো তো? একদম ভালো লাগবে না। আর ফড়িং, তুমি তো বাবুর গেস্ট হও, তুমি তো এই বাড়ির কাজের লোক না, তাই না? বড় বৌদি, তুমি আমাকে এরকম বলতে পারলে? এই বাইরের মেয়ের সামনে তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করলে কাজের মেয়ে বলে? হ্যাঁ, বলতে পারলে তুমি? আরে এই দোলন, তুই আবার কান্নাকাটি শুরু করলি কেন? আরে বর্দি ভাই না একটু রেগে গিয়ে বলে ফেলছে। আমরা তো সবাই তোকে এই বাড়ির মেয়েই মনে করি রে। হ্যাঁ দোলন, তুই তো আমাদের বাড়ির মেয়ে, তাই তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস আর এর ওর বাড়ির খবর ছড়িয়ে বেড়াস। তা কোন বাড়ির মেয়ে তুই? দেখেছো কেমন ভাবে বলছে? দেখেছো, আমি মোটেই এখন আর কোনো ইনফরমেশন পাস করি না। ওই টিনেজিং এর সময় মাথাটা একটু ঘুরে গেছিল আর কি। এই দোলন, এমন গাট্টা মারবো না, তুই কোন যাবি এখান থেকে, যা। তোর ভালো লাগে না সবাই আমার উপর তার পায়? ফড়িং, যাও, থালাটা ওখানে রেখে দাও। ব্যাং বাবু, যাও। মেজো বৌদি, আমার ঘরে ফড়িংয়ের কিছু জামা ছিল, এখানে রাখলাম। ঠিক আছে। ফড়িং, তুমি কিন্তু এটা মনে করো না তোমার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে, কোনো সংকোচ করো না, ঠিক আছে? মা যখন একবার তোমায় এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছে, তখন আর কোনো চিন্তা নেই। আর তাছাড়া আমার বাড়ির বাকি লোকেরা কে থাকলো না সেই নিয়ে খুব একটা মাথা ঘামায় না। বরঞ্চ তাদের তো মজাই, নতুন লোক মানে নতুন আড্ডা। তুমি তো এখানে থাকবে, দেখবে আমার বাড়ির লোকেরা কত মজার। তুমি কিন্তু এটা ভেবো না যে তোমার জন্য বাকি কারোর কোনো অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার কাজের কথা শোনো ফড়িং, আমাদের রাজ্যে কিন্তু জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, আর তুমি তাতে নাম দেবে। আমি নির্মল মামার সাথে কথা বলবো। নির্মল মামা তো আজ বাড়ি গেছে, কিন্তু কাল তো আবার ফিরে আসবে, আমি কথা বলে নেব।